সুপ্রিয় বিসিএস প্রত্যাশীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি উত্তরণের মান্থলি ইনসাইটস প্রোগ্রামে। এই প্রোগ্রামে বাংলাদেশ সিভিল সার্ভিস সহ বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতি যারা নিচ্ছেন তাদের জন্য গত মাসে ঘটে যাওয়া আন্তর্জাতিক প্রেক্ষাপট সহ দেশের বিভিন্ন এরিনাতে যে ঘটনাগুলো ঘটছে এই সম্পর্কে বিস্তারিত জানার পাশাপাশি আমরা চেষ্টা করব এর ব্যাকগ্রাউন্ডে কি কি ঘটে বা কি কি বিষয় আমাদের জানার প্রয়োজন সেই টপিকগুলো নিয়ে আমরা আইডেন্টিফিকেশনের কাজটা করব। যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন খনিজ চুক্তি, সম্প্রতি যে যুদ্ধটি চলছে ইউক্রেনে, আমরা জানি ইউক্রেন রাশিয়া যুদ্ধ, এর সঙ্গে ইন্টারলিঙ্কড একটা ইস্যু হচ্ছে যুক্তরাষ্ট্রের একটা বড় সাপোর্ট ছিল বা এখনও আছে ইউক্রেনের কাছে, যারা সমরাস্ত্র থেকে শুরু করে বিভিন্নভাবে অর্থনৈতিক সহায়তা সহ ইউক্রেনকে কিন্তু সাপোর্ট দিয়ে যাচ্ছে। তো হোয়াট আর দে গেটিং ইন রিটার্ন? তো যখন আমরা রিটার্নের প্রশ্নে আসি তখন চলে আসে যুক্তরাষ্ট্র ইউক্রেন খনিজ চুক্তির কথা। আমরা জানি ইউক্রেন একটা হাইলি রিচ কান্ট্রি ইন এ সেন্স, তাদের যে মিনারেলস আছে বা খনিজ আছে ইউক্রেনে, বিশেষ করে গ্রাফাইট, লিথিয়াম, বিরল খনিজ, এই চমৎকার সব খনিজগুলোর একটা বিশেষ লোকেশন হচ্ছে ইউক্রেন। তো এই ইউক্রেনে যে খনিজগুলো আছে তার উপর একটা নিয়ন্ত্রণ আরোপ করার জন্য যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন এই চুক্তিটা সম্পাদন করেছে। আমরা যদি স্পেসিফিকেশনগুলো বেসিক্স আগে জানি, চুক্তিটা সম্পাদিত হয়েছে 30 এপ্রিল 2025 এবং হয়েছে ওয়াশিংটন যুক্তরাষ্ট্রে। তো কারা কারা স্বাক্ষর করেছেন? যুক্তরাষ্ট্রের পক্ষে স্বাক্ষর করেছেন ইউএস ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এবং ইউক্রেনের পক্ষে ছিলেন ভাইস প্রাইম মিনিস্টার ইউলিয়া শাভরিদেঙ্কো। এই দুজন চুক্তিতে স্বাক্ষর করেছেন। তো আমাদের কাছে মাথায় রাখতে হবে ডেটটা, কোন তারিখে চুক্তিটা সম্পাদিত হয় এবং কোন কোন দেশের মধ্যে, এটা তো আমরা অলরেডি জানলাম। আসলে অবজেক্টিভটা কি? যে খনিজ প্রকল্পগুলো আছে ইউক্রেনে, সেই প্রকল্পগুলোতে বিশেষ একটা অগ্রাধিকার, প্রেফারেন্স যুক্তরাষ্ট্র পাবে। সেখান থেকে খনিজ উত্তোলন থেকে শুরু করে সেই খনিজের মাত্রা বিশেষে আসলে ব্যবহার পর্যন্ত তারা সেখানে নিয়ন্ত্রণ আরোপ করতে পারবে। ইউক্রেনের যে পুনর্গঠন, ইউক্রেন এখন একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, আমরা সবাই জানি। তো ইউক্রেনকে যদি আমরা রিফর্ম করতে চাই বা তারা রিফর্ম করতে চায়, সেক্ষেত্রে বড় ধরনের সাপোর্ট দেওয়ার অঙ্গীকার করছে যুক্তরাষ্ট্র। তো এই চুক্তির কাঠামোটাও একটু জানবো আমরা। এখানে ঋণ নয়, যৌথ বিনিয়োগ এবং লাভ বন্টন করা হবে। এখন এই যে খনিজ যেই অঞ্চলগুলো আছে যেখান থেকে খনিজ উত্তোলন করা হবে, সেখানে ইনভেস্টমেন্টের পর সেখান থেকে যে লাভটা আসবে সেটাও তারা নিজেরা বন্টন করে নেবে। এবং একই সঙ্গে যেহেতু একটা জয়েন্ট ইনভেস্টমেন্ট হতে যাচ্ছে, ফলশ্রুতিতে যখন যুদ্ধ যদি শেষও হয়, আবার যখন রিস্ট্রাকচার করতে হবে দেশটাকে, তখন ইউএসের একটা সাপোর্টের প্লেজ বা অঙ্গীকার তারা এখানে করছে। তো এখন জানবো অ্যাকচুয়ালি এই খনিজ চুক্তির সম্ভাবনা কোথায় বা লিমিটেশনসগুলো কি, সেটাও আমরা জানবো। এখন কি কি পাওয়া যাবে? আসলে গুরুত্বপূর্ণ খনিজের মধ্যে আমরা জানি বিরল খনিজের পাশাপাশি আছে লিথিয়াম, গ্রাফাইট, টাইটানিয়াম, ইউরেনিয়াম। এগুলো কিন্তু হাইলি রিচ মিনারেলস, বৈশ্বিক বাজারেও এর দাম কিন্তু চড়া। তো এই যে খনিজগুলো তারা এখান থেকে উত্তোলন করতে পারবে। 40% মজুদ রাশিয়া অধিকৃত এলাকার মধ্যে আছে। এখন বর্তমানে আমরা জানি ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধটা চলছে, রাশিয়া অধিকৃত অঞ্চলের মধ্যে যেহেতু এইসব এলাকা বা এইসব খনিজ পাওয়া যাচ্ছে, তার মানে অবশ্যই যুক্তরাষ্ট্র চাইবে ওই অঞ্চলগুলোতেও তাদের কঠোর নিয়ন্ত্রণ আরোপ করতে। এই প্রেক্ষাপটে এসেই চুক্তিটা কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। যদি আমরা একটু জানতে চাই যে ভূরাজনৈতিক গুরুত্বটা আসলে কোথায়, দেখুন চীন এবং রাশিয়ার যে বিকল্প খনিজের একটা উৎস হতে পারে ইউক্রেন, এটা কিন্তু এই চুক্তির মাধ্যমে আইডেন্টিফাইড হয়েছে। আবার আছে সবুজ বা গ্রিন যে ফিউয়েল, যেটার জন্য জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে আমরা প্রতিনিয়তই চাচ্ছি সবুজ জ্বালানির দিকে অগ্রসর হতে, বা রিনিউয়েবল জ্বালানি, যেটা পুনর্ব্যবহারযোগ্য, পুনরুৎপাদনযোগ্য, সেই জ্বালানির একটা প্রয়োজন মেটাতে পারে এই চুক্তি। আবার সামরিক প্রযুক্তিতে খনিজ প্রয়োজন হলে সেখান থেকেও কিন্তু তারা এটা ব্যবহার করতে পারবে। আছে যুক্তরাষ্ট্রের সরবরাহ নিরাপত্তা নিশ্চিতের কৌশল, সাপ্লাই চেনটা যুক্তরাষ্ট্র তার বিভিন্ন কার্যক্রম বা বিভিন্ন উৎপাদন প্রক্রিয়া চলমান রাখার জন্য তাদের যে সাপ্লাই চেইন, এই চেইনটা যেন আনইন্টারাপ্টেড থাকে, কোনোভাবেই বিঘ্ন না ঘটে এই সাপ্লাইয়ে, সেটা নিশ্চিত করার জন্য এই চুক্তিটা কাজ করবে। তো এখানে কি কি সতর্ক থাকতে হবে? দেখুন, প্রকল্পে ফল পেতে সময় লাগবে 5 থেকে 15 বছর, এবং ইউক্রেন যদি তাদের নিজ দেশে নিজেরা এখান থেকে উৎপাদন করতে চায়, তাদের সেই লজিস্টিক্স বা ম্যান পাওয়ার কিন্তু নেই। সেক্ষেত্রে 100% ডিপেন্ডেন্ট হতে হবে ইউএস এর উপর। এটা তাদের জন্য একটা লিমিটেশন।